ঐক্যমত্য কমিশনের সুপারিশে জুলাই চার্টার বাস্তবায়নের পর ডিসেম্বরে হতে পারে জাতীয় নির্বাচন, দুবাইয়ে প্রধান উপদেষ্টা। We go to the political parties and so on, see which are the recommendations all agree, so that we take that as a charter and then implement that and hold an election. Election will be held as early as probably December of this year. আগে স্থানীয় সরকার ভোট চায় জামায়াত, বিএনপির ভিন্ন মত, আনুপাতিক পদ্ধতির প্রস্তাব প্রত্যাখ্যান। আনুপাতিক প্রতিনিধিত্ব হারে যে নির্বাচনের ব্যবস্থা আধুনিক গণতান্ত্রিক বিশ্বে প্রায় 60টির অধিক দেশে এটা প্রচলিত আছে। জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। এটাতেও আমরা একেবারেই একমত নই। এগুলো তো আমরা সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু নয়। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি নাগরিক কমিটির। শুধুমাত্র মুখের কথায় আর কোনো হটকারীভাবে নিষিদ্ধের পক্ষে আমরা না, একে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আসলে ওই প্রক্রিয়ায় আমাদের যেতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের নথি পাঠিয়েছে সরকার। জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘ প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল আখ্যা প্রসিকিউশনের। 15 বছরের সব গুম খুনের বিচার দাবি ভুক্তভোগী পরিবারগুলোর। র‍্যাব বিলুপ্তির দাবি, বিশ্ববাসী আয়নাঘর দেখলেও নির্লজ্জের মতো অস্বীকার করছে ফ্যাসিবাদী শক্তি, বললেন উপদেষ্টা আসিফ। হাজার কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ, সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল ও পরিবারের বিরুদ্ধে দুদকের 4 মামলা, মিলেছে অবৈধ সম্পদের তথ্য। এবং রমজানের আগে ভোজ্য তেল নিয়ে লুকোচুরি, গুদামে থাকলেও পাচ্ছেন না খুচরা বিক্রেতারা। চট্টগ্রামে ভোক্তা অধিদপ্তরের অভিযান, 2 ডিলারকে জরিমানা। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে ফের জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের এক অধিবেশনের সিএনএনের সাংবাদিক বেকি অ্যান্ডারসনের প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, বিভিন্ন খাত সংস্কারে আলাদা কমিশন গঠন করা হয়েছে। আইন শৃঙ্খলা, পুলিশ, সংবিধান, নির্বাচন সহ অন্যান্য সংস্কার কমিশনগুলো প্রতিবেদন তৈরির পাশাপাশি বিভিন্ন ধরনের সুপারিশ করেছে। রাজনৈতিক দলগুলো যেসব সুপারিশের বিষয়ে সবাই একমত পোষণ করবে সেগুলো নিয়ে একটা সনদ তৈরি করা হবে, আর সেগুলো বাস্তবায়ন করে অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে বলে জানান প্রধান উপদেষ্টা। Now we have what we call consensus building commission, so that we go to the political parties and so on, see which are the recommendations all agree, so that we take that as a charter and then implement that and hold an election. Election will be held as early as probably December of this year. It's a devastated country. She never held an election for 15, 16 years. She was ruling the country without election. She had fake elections without any voters and so on. Destroyed the economy, destroyed the banking system, and a series of everything. So the people rebelled against it, and that's how it happened. আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত ইসলামী, সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন চায় না দলটি। এক যুগ পর ইসির সঙ্গে বৈঠক শেষে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আনুপাতিক হারে নির্বাচন সহ সুষ্ঠু ভোট আয়োজনে কমিশনের কাছে 23 দফা প্রস্তাব দিয়েছে দলটি। এক যুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছে জামায়াত। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। বৃহস্পতিবার নির্বাচন ভবনে এ বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন। প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল জানান, সংখ্যানুপাতিক নির্বাচন করা সহ 23 দফা দাবি জানিয়েছে জামায়াত। আনুপাতিক প্রতিনিধিত্ব হারে যে নির্বাচনের ব্যবস্থা আধুনিক গণতান্ত্রিক বিশ্বে প্রায় 60টির অধিক দেশে এটা প্রচলিত আছে। নির্বাচনকে কালো টাকা এবং পেশি শক্তি থেকে মুক্ত করে ফ্রি ফেয়ার একটা ইলেকশন এবং পার্লামেন্টকে যদি দক্ষ পার্লামেন্টারদের দ্বারা, আইন প্রণেতাদের দ্বারা পরিচালিত করতে হয়, তাহলে এই পদ্ধতিটাই বাংলাদেশের জন্য খুবই
উপযোগী। নির্বন্ধন আইন যেটা করা হয়েছে, এত কঠিন শর্ত পূরণ করে রাজনীতি করার অধিকার কিন্তু খর্ব করা হচ্ছে। এজন্য আমরা এটা বলেছি যে এই আইনটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক। মিয়া গোলাম পরোয়ার জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াত, সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন চায় না দল। জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা জনগণের এই আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি। নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত, সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। আদালত থেকে দলের নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার আশা জানিয়ে নেতারা বলেন, 300 আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত। নিবন্ধনের বিষয়টা তো আদালতে পেন্ডিং আছে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। আমরা আশা করছি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোট মানেই দেশকে ভঙ্গুর অবস্থায় নেয়ার পরিকল্পনা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, দ্রুত নির্বাচন হলেই দেশে ফিরবে স্থিতিশীলতা। জামায়াতের আনুপাতিক হারে নির্বাচনের প্রস্তাবও নাকচ করে মির্জা ফখরুল বলেন, এই পদ্ধতিতে জনগণ অভ্যস্ত নয় বলেই বিএনপি এর বিরোধী। বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার সকালে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ব্রিটেনের ভারপ্রাপ্ত হাই কমিশনার জেমস গোল্ডম্যান। এ সময় আলোচনা হয় দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আগামী নির্বাচন প্রসঙ্গে। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন বিএনপি মহাসচিব। বৈঠকের বিষয়বস্তু তুলে ধরার পাশাপাশি আলোচনা হয় সমসাময়িক বিষয়ে। জাতীয় নির্বাচনের আগে জামাতের স্থানীয় নির্বাচনের দাবি প্রসঙ্গে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল সাফ জানান, জাতীয় নির্বাচনের আগে কোনো ভোটেই একমত নয় বিএনপি। আগে স্থানীয় নির্বাচন চাওয়া মানেই দেশকে আবারও ভঙ্গুর অবস্থায় নেয়ার পরিকল্পনা। এটাতেও আমরা একেবারেই একমত নই। এগুলো তো আমরা সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু নয়। যত দ্রুত নির্বাচন হবে ততই আপনাদের রাজনীতি সহজ হবে, বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। ইলেকটেড গভর্নমেন্ট না হলে এটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। তো এখন তো একটা ভোটার সিচুয়েশন চলছে। জামাতের আনুপাতিক হারে নির্বাচনের প্রস্তাবকে পুরোপুরি প্রত্যাখ্যান করেন মির্জা ফখরুল। বলেন, দেশের মানুষ এই পদ্ধতিতে অভ্যস্ত নয় বলেই বিএনপি তা সমর্থন করে না। এটা আমরা পুরোপুরি বিরোধী, অত্যন্ত একেবারে জোরালোভাবে বিরোধী। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না, প্রশ্নই উঠতে পারে না। জুলাই আন্দোলনে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনকে স্বাগত জানিয়ে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের আহ্বান জানান বিএনপি মহাসচিব। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। মৌখিকভাবে নয়, বরং রাজনৈতিক ও বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে জাতীয় নাগরিক কমিটি। বিকেলে সিলেটে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে প্রতিনিধি সভা শেষে একথা জানান সংগঠনটির মুখপাত্র সামান্থা শারমিন। শেখ হাসিনাকে খুনি এবং ফ্যাসিস্ট আকারে বিচার করা হোক, শেখ হাসিনার যে দল আওয়ামী লীগ সেটাকেও দল হিসেবে বিচার করা হোক, এবং আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গের যদি কোনো অপরাধ থেকে থাকে তারও বিচার করা হোক। শুধুমাত্র মুখের কথায় আর কোনো হটকারীভাবে নিষিদ্ধের পক্ষে আমরা না, একে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আসলে ওই প্রক্রিয়া আমাদের যেতে হবে। বন্দি বিনিময় চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র ভারত সরকারের কাছে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা জানান। তবে এ বিষয়ে ভারত এখনও উত্তর দেয়নি বলেও জানান মুখপাত্র। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন ট্রিটির অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চুক্তিতে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্যাদি ভারত সরকারকে প্রেরণ করা হয়েছে। জাতিসংঘের এই প্রতিবেদনে যে অংশটুকু পাবলিকলি এসেছে, যে কোনো মানুষের মনে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট চাপ তৈরি হবে কি না, এটা আপনি আমার এই স্টেটমেন্ট থেকে ডিডিউস করতে পারবেন। শেখ হাসিনা ও তার সরকারের লোকজনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারে জাতিসংঘের প্রতিবেদন গুরুত্বপূর্ণ প্রমাণ। এটি ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। হাসিনা ও তার সরকারের মন্ত্রী এমপিদের বিচার নিয়ে চাপ বাড়ছে সরকারের ওপর।
কিন্তু এখন পর্যন্ত একটি মামলারও তদন্ত শেষ হয়নি। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনের নানা দিক এবং গোপন বন্দিশালা আয়নাঘর নিয়ে এক ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্টে ঘটে যাওয়া মানবতাবিরোধী অপরাধের অকাট্য প্রমাণ এই প্রতিবেদন, যা কাজে লাগবে বিচারে। এইটা মানবতা বিরোধী অপরাধের পক্ষে একটা সুস্পষ্ট এবং অসম্ভব জোরালো একটা প্রমাণ। এই প্রমাণটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার মাধ্যমে একটা এভিডেন্স হিসেবে ট্রাইব্যুনালে আসবে। বিভিন্ন বাহিনী ও সরকারি যেসব কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, আইন অনুযায়ী ও জাতিসংঘের পরামর্শ অনুযায়ী তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্তের পদক্ষেপ নেওয়া দরকার বলেও মনে করেন তাজুল ইসলাম। যেহেতু এই সমস্ত অফিসাররা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন বাহিনীর সদস্য, তাদেরকে যদি চাকরিচ্যুত না করা হয় বা সাসপেন্ড না করা হয়, তাহলে আসামিদের প্রভাবের কারণে সাক্ষীরা আদালতে আসতে ভয় পাবেন, তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে এবং বিচার প্রক্রিয়া ব্যাহত হবে। এদিন জুলাই আগস্ট আন্দোলনে 848 শহীদের তালিকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে বিএনপি। 523 জন ছাত্রদল, যুবদল, মূলদল সহ আছে, অন্যান্য শ্রমিক দল আছে, সমর্থক আছে এবং যে সমস্ত অসহায় পরিবার আছে আমাদের বিএনপিকে সমর্থন করে তাদের তালিকা আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 5000-এরও বেশি নেতাকর্মী সমর্থক আহত হয়েছেন বলেও জানিয়েছেন বিএনপির প্রতিনিধি দল। সারা বাংলাদেশে আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। রাত পোহালেই পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। ক্রেতা বিক্রেতার হাট ডাকে সরগরম যশোরের ফুলবাজার। কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ চাষিদের। বিশ্ববাসী আয়নাঘর দেখলেও ফ্যাসিবাদী শক্তি নির্লজ্জের মতো এখনো এ নিয়ে অস্বীকার করছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিকেলে তারুণ্যের উৎসব ঢাকা বিশ্ববিদ্যালয় পর্বের সমাপনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। আপনারা দেখেছেন, যখন পুরো বিশ্ববাসী আয়নাঘর দেখলো, তারপরেও ফ্যাসিবাদী শক্তি সেটা অস্বীকার করার মতো নির্লজ্জ অবস্থান নিচ্ছে। কিন্তু সেটা করে আসলে কোনো লাভ হবে না, কারণ ইতিমধ্যেই জুলাই গণঅভ্যুত্থানে তাদের গণহত্যা ইন্টারন্যাশনালি ডকুমেন্টেড এবং প্রকাশিত হয়েছে, এবং এই আয়নাঘরও ইন্টারন্যাশনালি ডকুমেন্টেড এবং প্রকাশিত হবে। শুধু জুলাই আগস্ট হত্যাকাণ্ড নয়, গত 15 বছরের সব গুম খুনের বিচার অন্তর্বর্তী সরকারকে করতে হবে। বিকেলে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। পাশাপাশি ডিজিএফআই ও র্যাবকে বিলুপ্ত করার দাবিও জানান তারা। প্রেস ক্লাবে মায়ের ডাক আয়োজিত সভার শুরুতেই দেখানো হয় গোপন বন্দিশালার চিত্র। এ সময় এগুলোর বর্ণনা তুলে ধরেন প্রধান উপদেষ্টার সঙ্গে আয়নাঘর পরিদর্শনে যাওয়া সাংবাদিক তাসনিম খলিল। এটার অফিসিয়াল নাম হলো জয়েন্ট ইন্টারোগেশন সেল, যেটার সাংকেতিক নাম বা কোড নেম হলো আয়নাঘর। গুম হওয়ার পর এখনো যারা ফেরেননি তাদের স্বজনরাও উপস্থিত ছিলেন এই সভায়। তাদের কেউ কেউ 10-12 বছর ধরে আছেন বাবা কিংবা ভাইয়ের অপেক্ষায়। বন্দি দশা থেকে ফিরে আসা ভুক্তভোগীদের দাবি, টর্চার সেলের পরিবেশ প্রকাশিত ছবির চেয়েও ভয়ঙ্কর। সেখান থেকে এখনো যারা ফেরেননি তারা আদৌ বেঁচে আছেন কিনা তা নিয়েও সন্দেহ আছে। র্যাবকে এবং ডিজিএফআইকে অবশ্যই বিলুপ্ত করতে হবে। কালকে যে আয়নাঘর দেখছি, আমার মনে হয় না আমাদের কোনো লোক জীবিত আছে বলে। যেন খুনিদের ধরে আইনের আওতায় আনা হয় এবং শাস্তি দেওয়া হয়। সভায় মানবাধিকার কর্মীরা বলেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কেবল জুলাই আগস্ট মাসেই সংগঠিত হয়নি, তাই এ বিষয়টি মাথায় রেখে বিচারের উদ্যোগ নেওয়া উচিত সরকারের। যদি এখানে এই ডিটারমিনেশনটা জাতিসংঘের পক্ষ থেকে আসে যে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের আমলে, বিগত সরকারের আমলে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হয়েছে, তাহলে এটা শুধুমাত্র বাংলাদেশের বিষয় আর থাকবে না, এটা বিশ্বের প্রতিটা রাষ্ট্রের দায়িত্ব হয়ে যাবে যে বাংলাদেশে এই ঘটনার সাথে যারা 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 জড়িত ছিল তাদের প্রত্যেককে প্রসিকিউট করা। এটা খুবই গুরুত্বপূর্ণ যে জাতিসংঘকে তার যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন সেটা এক্সটেন্ড করতে বলা হোক, এটা বাংলাদেশ সরকার থেকে বলতে পারে। মানবতা বিরোধী অপরাধ, গুম খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যে দায় শেখ হাসিনার আছে, সেই দায়ের বিচার যদি আগামী রাষ্ট্রের প্রতিনিধিগণ যা যদি করতে না পারেন, তাহলে ধরে নিতে হবে এই মানবতা বিরোধী অপরাধের ধারাবাহিকতা চলছে।
প্রতিটি গুমের আলাদা আলাদা তদন্তেরও দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। প্রভাবশালী সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল সহ তার পরিবারের বিরুদ্ধে প্রায় ১,০০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। একই সঙ্গে প্রায় ২০০ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়ে আলাদা ৪ মামলা করেছে সংস্থাটি। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিসি আব্দুস সোবহানের নিয়োগে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ প্রতিষ্ঠানটির ১১ শিক্ষককে তলব করা হয়েছে। ২০২১ সালে মেয়াদের শেষ মুহূর্তে রাতের আধারে নিয়মনীতি তোয়াক্কা না করে ১৩৮ জনকে নিয়োগ দিয়ে তোপের মুখে পড়েন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি অধ্যাপক আব্দুস সোবহান। ঘটনার ৪ বছর পর এবার সেই দুর্নীতির রেশ ধরে সাবেক প্রভিসি আনন্দ কুমার সাহা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া সুবহানের মেয়ে ও মেয়ের জামাই সহ ১১ জনকে ১৬ ও ১৭ ফেব্রুয়ারি তলব করেছে দুদক। এদিকে পতিত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী সাবেক মন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল ও তার পরিবারের বিরুদ্ধে আলাদা ৪ মামলা করেছে দুদক। টানা ১০ বছর মন্ত্রিত্ব সামলানো লোটাস কামালের বিরুদ্ধে ২৭ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৪৪৬ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। আর খেলার জগতে আলোচিত মুখ মেয়ে নাফিসা কামালের সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে প্রায় ২০০ কোটি টাকার। লোটাস কামাল সাবেক অর্থমন্ত্রী পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার এবং অসাধু উপায়ে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ নিজে এবং তার পরিবারের সদস্যবৃন্দ এই অসাধু উপায়ে অর্জিত সম্পদ জ্ঞাতসারে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধে তাদের সকলের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পলাতক থাকা লোটাস কামাল পরিবারের অবস্থান নিশ্চিত হতে পারলে তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। যারা এজাহারভুক্ত আসামি থাকবেন আমাদের তদন্তকারী দল এই বিষয়ে তাদের গ্রেফতারের অভিযান অব্যাহত রাখেন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়। এবার খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে রাতে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। রাত ১:৩০টায় দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে ক্রিকেটারদের। ২০ ফেব্রুয়ারি দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। গত কয়েকদিন মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করে প্রস্তুতি সেরেছেন শান্তরা। মূল ম্যাচের আগে ১৭ ফেব্রুয়ারি পাকিস্তান শাহিনসের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এই টুর্নামেন্টে সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই চার্টার বাস্তবায়নের পর ডিসেম্বরেই হতে পারে জাতীয় নির্বাচন। দুবাইয়ের প্রধান উপদেষ্টা বললেন, ভুয়া ভোট দিয়ে সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিগত সরকার। আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত। সংস্কার ছাড়া সংসদে ভোটে না, নির্বাচন বিলম্বে দেশকে ভঙ্গুর করার পরিকল্পনা দেখছে বিএনপি। আনুপাতিক ভোটের প্রস্তাব নাকচ। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।